যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে ধরপাকড়। নিউ ইয়র্কে 4 বাংলাদেশি গ্রেফতার। 2 বছরে অবস্থান প্রমাণে ব্যর্থ হলে ফিরতে হবে নিজ দেশে। চীনা পণ্যের ওপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। শেয়ার বাজারে ধস। কানাডার উপর কর আরোপ হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্ফোরক তথ্য ইরানি গণমাধ্যমে। অধিকৃত পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযান অব্যাহত। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নতুন করে দাবানলের ভয়াবহতা। কয়েক ঘন্টায় পুড়ে ছাই 8,000 একর বনাঞ্চল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান। নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল, গির্জা ও হাসপাতালেও। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের উপর থেকে 1 দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে আতঙ্কিত অভিবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। জানা গেছে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এদের মধ্যে একজন পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীরা। এদিকে এখন থেকে স্কুল, গির্জা এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর গেল 1 দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা বাতিল করা সহ জারি করা হয় নতুন নির্দেশনা। এতে বলা হয়, সংবেদনশীল স্থানগুলোতে যাতে কেউ লুকিয়ে না থাকতে পারে, তাই এই নিষেধাজ্ঞা বাতিল করা হয়। অপর এক নির্দেশনায় বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেপ্তার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে 2 বছরও বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ। এদিকে সংবেদনশীল স্থানগুলোতে গ্রেপ্তারের অনুমতি দেয়ায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আইনজীবীরা। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানদের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এছাড়া এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের পরই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি স্কিমে কাজ করা সব মার্কিন সরকারি কর্মকর্তাদের দ্রুত ছুটি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। ক্ষমতায় এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠে পড়ে লেগেছেন। ক্ষমতায় আসার আগে লেবানন, ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন বন্ধের পর এবার তার লক্ষ্য রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ করা। এ লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তিনি। এবার ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর উচ্চমাত্রায় কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান তিনি। এদিকে অভিবাসন নীতি নিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতিও বাস্তবায়নে নেমেছেন ট্রাম্প। এর আগে বিজয় সমাবেশে দেয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি, নিশ্চিত করবেন সীমান্তে নিরাপত্তা। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, প্রায় 1000 সেনাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তে মোতায়েনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বাস্তব
বাস্তবায়ন করছেন দ্রুত অপসারণ নীতি, যেটি অনুযায়ী কোনো অভিবাসী যদি প্রমাণ করতে না পারে যে তারা 2 বা তার বেশি বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছে, তবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক সংস্থাগুলোর কর্মকাণ্ডকে মার্কিন আইনের পরিপন্থী অভিযোগে সেখানে কর্মরত কর্মচারীদের দ্রুত ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, জাতি বর্ণ নির্বিশেষে মেধার ভিত্তিতে তৈরি যুক্তরাষ্ট্র গড়ার পথে এই সংস্থাগুলো বাধাস্বরূপ। 31 জানুয়ারির মধ্যেই সংস্থাগুলোতে ছাঁটাইয়ের পাশাপাশি তাদের ওয়েবসাইটগুলো বন্ধেরও নির্দেশ দেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 1 ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমন ঘোষণায় ধস নেমেছে চীনের শেয়ার বাজারে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নামও। এছাড়াও অটোয়ার ওপর 25% কর আরোপ করলে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন মসনদে বসেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হলো বিদেশি পণ্যে উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করা। নির্বাচনী প্রচারণায় চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় বড় ধস নেমেছে বেইজিংয়ের শেয়ার বাজারে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন ট্রাম্প। জোটটির সঙ্গে ন্যায্যতা ফিরিয়ে আনতে শুল্ক আরোপের কথা জানান তিনি। শুল্ক আরোপের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী 2 দেশ মেক্সিকো ও কানাডার নাম। দেশ দুটির ওপর 25% শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, দেশ দুটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদকের অনুপ্রবেশ ঘটাচ্ছে। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের জবাবে পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে অটোয়া, যার পরিমাণ কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে অর্থনীতিবিদদের মতে এ ধরনের পদক্ষেপ মার্কিন নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে। জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। এছাড়া বিদেশি পাল্টা পদক্ষেপের কারণে ব্যবসায়ীরাও সমস্যায় পড়তে পারেন বলে মত বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। বিনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিয়ে সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলকে বিপুল পরিমাণের জ্বালানি তেল সরবরাহ করে তুরস্ক। আঙ্কারার পার্লামেন্টের এক সদস্য এরদোয়ানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। গাজা ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকে সরব ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিভিন্ন সময়ে নেতানিয়াহু উপত্যকাটিতে গণহত্যা চালাচ্ছেন বলে তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল, তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। গাজায় হামলার কারণে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দিয়েছিল আঙ্কারা। তবে এবার গাজা ইস্যুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। গণমাধ্যমটি জানায়, তুরস্ক ইসরায়েলের তেলের অন্যতম যোগানদাতা দেশ। পার্স টুডের তথ্য মতে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগার লিওগুলু এই অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিযোগের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগের পক্ষে তিনি স্যাটেলাইট ছবি ও ডাটা প্রকাশ করেন। এই বিশ্লেষণে ইসরায়েলে দেশটির তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি। অভিযোগকারী জেরগার লিওগুলু জানান, গেল ডিসেম্বরে তুরস্কের বেশ কয়েকটি জাহাজ মাঝপথে দিক নির্দেশনার যন্ত্র বন্ধ করে দেয়। এরপর ইতালির দিকে যাওয়ার ভান করে। কিন্তু স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করে জানা গেছে তেল বহনকারী জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে গিয়েছিল। এমন অভিযোগ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। 1 বছর পর গ্যালাক্সি লিডার জাহাজের সদস্যদের মুক্তি দিল ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে
লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা ও ধরপাকড়ের সময় এই জাহাজের সদস্যদের বন্দী করে তারা। এবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণার তৃতীয় দিনে তাদের মুক্তি দিয়েছে হাউথি বিদ্রোহীরা। মুখে হাসি, চোখে স্বস্তির ছায়া। গাজায় যুদ্ধবিরতি ঘোষণা শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য নয়, স্বাধীনতার বার্তা বয়ে এনেছে গ্যালাক্সি লিডার জাহাজের সদস্যদের জীবনেও। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে লোহিত সাগরে হাউথিদের চালানো হামলায় বন্দী 25 ক্রুকে মুক্তি দিয়েছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। 2023 নভেম্বরে হাউথিরা গ্যালাক্সি লিডার নামে জাহাজে হামলা চালায়, আটক করে এর সদস্যদের। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপিন্স ও রোমানিয়ার 25 নাগরিককে আটক করে রাখে তারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের তৃতীয় দিনে ওমানে এই বন্দীদের মুক্তি দেয় হাউথিরা। বুধবার হাউথি মালিকানাধীন আল মাসিরাহ টিভিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ সময় পর পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দিত জাহাজটির ক্রুরা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জানায় জাহাজটির ক্রুদের মুক্তি সকলের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। ইসরায়েলি হামলার শিকার গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশের উদ্দেশ্যে 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। তাদের দাবি ছিল গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত রাখবে তারা। উদ্দেশ্য ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর বাণিজ্যে বিপত্তি সৃষ্টি করা। গত 1 বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগরে হাউথিদের চালানো হামলায় বেশ কিছু দেশ বাণিজ্যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। যুদ্ধাপরাধের অভিযোগে মঙ্গলবার আসাদের বিরুদ্ধে ফ্রান্সের আদালত এই পরোয়ানা জারি করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। দারায় 2017 সালের বোমা হামলায় এক ফরাসি সিরীয় নাগরিক নিহতের ঘটনায় এই রায় দেন 2 ফরাসি বিচারক। এর আগে 2023 সালের নভেম্বরে প্রথমবারের মতো সিরীয় নাগরিকদের ওপর কেমিক্যাল অ্যাটাকের অভিযোগে আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘন্টার মধ্যেই 8000 একর এলাকা গ্রাস করে ফেলে। দ্রুত বেগে বাড়তে থাকা এই দাবানলের কারণে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ মহাসড়ক। আবারও দাবানলের ভয়াবহ তাণ্ডব যুক্তরাষ্ট্রে। বছরের শুরু থেকেই দেশটির ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলে পুড়ে যায় হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বুধবার আবারও আগুনের নতুন রূপ দেখেন বাসিন্দারা। নতুন করে ছড়িয়ে পড়া দাবানলটি লস অ্যাঞ্জেলেসের উত্তরে কাস্টেক লেক এলাকায় শুরু হয়। বুধবার বিকেলে শুরু হওয়া দাবানলটি কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতা ও শুকনো আবহাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ইন্টারস্টেট 5 মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক, যা মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত। দাবানলের কারণে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বহু মানুষকে সরিয়েও নেওয়া হয়েছে। দমকল কর্মীরা বিমান থেকে পানি ও আগুন প্রতিরোধক ফেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে আগুন নেভানোর জন্য শতাধিক কর্মী মোতায়েন করা হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রথমবারের মতো সাংবিধানিক আদালতের বিচারে অংশ নিলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সামরিক আইন জারির চেষ্টার সময় আইন প্রণেতাদের ভোট দেয়া থেকে বিরত রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। এদিন সিউলের সাংবিধানিক আদালতের বাইরে শত শত ইয়োল সমর্থক বিক্ষোভ করেন। প্রথমবারের মতো সাংবিধানিক আদালতে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের মুখোমুখি হওয়ার খবরে স্থানীয় সময় মঙ্গলবার আদালতের সামনে জড়ো হন কয়েকশো ইউল সমর্থক। এ সময় অভিশংসিত প্রেসিডেন্টের সমর্থনে একের পর এক স্লোগান দেন তারা। ইয়োলের ন্যায় বিচারে সদ্য ক্ষমতা নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান বিক্ষোভকারীরা।
최우선 우방 국가가 미국인데 যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু। এই দুঃসময়ে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই আমাদের সমর্থন দেবেন। আমি মনে করি ইউন সুক ইয়োলি প্রেসিডেন্ট পদে থাকবেন। 이게 정권이 유지된 পরপর দুইবার আদালতের জিজ্ঞাসাবাদ প্রত্যাখ্যান করার পর মঙ্গলবার প্রথমবারের মতো সিউলের সাংবিধানিক আদালতের মুখোমুখি হন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এ সময় সামরিক আইন জারির চেষ্টার বিরুদ্ধে পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোট দেয়া থেকে বিরত রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। ইউল দাবি করেন ভোটে বাধা দেয়া তার উদ্দেশ্য ছিল না। আইন প্রণেতারা চাইলে বাইরে কোথাও জড়ো হয়ে ভোট কর্মসূচি চালাতে পারত। তবে তিনি ভোটে বাধা দিলে পরিণতি আরও ভয়াবহ হতো বলেও উল্লেখ করেন অভিশংসিত প্রেসিডেন্ট। এছাড়া সামরিক আইন জারির পক্ষেও সাফাই গান ইউল। 훨씬 강한 초갑입니다. সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে গেল বছরের 14 ডিসেম্বর অভিশংসিত হন ইউন সুক ইউল। সেই সঙ্গে তার প্রেসিডেন্ট পদ ও দায়িত্ব স্থগিত করা হয়। এরপর থেকেই তাকে সিউলের বন্দিশালায় আটক রাখা হয়েছে। গেল সপ্তাহে তাকে স্থায়ীভাবে ক্ষমতা থেকে অপসারণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিচার শুরু করেন সিউলের সাংবিধানিক আদালত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে প্রিন্স হ্যারির কাছে ক্ষমা চাইল রুপার্ট মার্ডকের মালিকানাধীন প্রকাশনা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিপূরণে সমঝোতা। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারির কাছে ক্ষমা চেয়েছে মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের মালিকানাধীন প্রকাশনা প্রতিষ্ঠান। বিবিসির খবরে বলা হয়েছে গ্রুপটির প্রকাশিত ট্যাবলয়েড সান এর বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন হ্যারি। স্থানীয় সময় বুধবার লন্ডনের হাইকোর্টে রুপার্ট মার্ডকের মালিকানাধীন সংবাদপত্রের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলার শুনানি শুরু হয়। এ সময় ডিউক অব সাসেক্সের কাছে প্রথমবারের মতো বেআইনি কার্যকলাপের কথা স্বীকার করেন অভিযুক্ত দ্য সান এবং নাও সংবাদপত্রের প্রকাশকরা। বলেন ফোন হ্যাকিং, নজরদারি এবং ব্যক্তিগত তদন্তকারী নিযুক্ত করে নানা উপায়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। অনৈতিক এ কাজে অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত ছিলেন। শুধুমাত্র প্রিন্স হ্যারি নন, তার মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার ব্যক্তিগত জীবনের অনেক তথ্য সংগ্রহে অনৈতিক পন্থা অবলম্বন করা হয়েছে। মামলা নিষ্পত্তির জন্য প্রিন্স হ্যারির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও কথা জানায় অভিযুক্তরা। এ বিষয়ে প্রিন্স হ্যারির আইনজীবী বলেন, গত 16 বছরে শতাধিক ব্যক্তিগত তদন্তকারী নিযুক্ত করেছে মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মার্ডকের প্রতিষ্ঠানটি। এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছে কোম্পানিটির সম্পাদক এবং উচ্চ পর্যায়ের নির্বাহীরা। এতে প্রিন্স হ্যারি এবং রাজ পরিবারকে গত 5 বছরে আক্রমণাত্মক ও প্রতিহিংসামূলক অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার অস্বীকৃতি, আইনি লড়াই, বিপুল পরিমাণ অর্থ খরচ এবং সত্য লুকানোর প্রাণপণ চেষ্টার পর অবশেষে নিজেদের বেআইনি কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে এনজিএন। এটি আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার প্রমাণ। এর আগে মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত বিচার শুরু হয়ে পুনরায় স্থগিত হয়ে যায়। 1996 থেকে 2011 সাল পর্যন্ত অবৈধভাবে ডিউক অফ সাসেক্সের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে দ্য সান এবং নাও সংবাদপত্রের প্রকাশকের বিরুদ্ধে লন্ডনের সুপ্রিম কোর্টে মামলা করেন হ্যারি। এরপর দীর্ঘ লড়াই চালিয়ে যান তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। উপযুক্ত প্রশিক্ষণ পেলে বোঝা নয়, দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে প্রতিবন্ধীরাও। তারই প্রমাণ রাখছেন লন্ডনের একটি কফি শপের কর্মীরা। মানসিক ও শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতাও আটকাতে পারেনি তাদের। প্রশিক্ষণের পর নানা প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছে তারা। ফেয়ার শট লন্ডনের 8-10টা সাধারণ কফি শপের মতো দিনভর মুখর থাকে। তবে দেখে সাধারণ মনে হলেও এই কফি শপের আড়ালে লুকিয়ে আছে অসাধারণ এক গল্প। এখানে যারা কাজ করেন তাদের সবাই কোনো না কোনোভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে জয় করে সাধারণ মানুষের মতোই কাজ করছেন এখানে। শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কাজ না পাওয়া তরুণ তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দিয়েছে ফেয়ার শট কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে ইংল্যান্ডে ডাউন সিনড্রোমে আক্রান্তদের মাত্র 4.8% চাকরি করছে। বিষয়টি গভীরভাবে দাগ কাটে 29 বছর বয়সী বিয়াঙ্কা টাভেলার মনে। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদেরও উপার্জনক্ষম করে গড়ে তোলা সম্ভব, এই বিশ্বাসে প্রতিষ্ঠা করেন ফেয়ার শট কফি শপ। প্রশিক্ষণ দিতে থাকেন ডাউন সিনড্রোমে আক্রান্তদের।
ফেয়ারশটের প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মোটর স্কিলের সমস্যা ও ডাউন সিনড্রোমে আক্রান্তরা। এই প্রোগ্রামে প্রতি বছর 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে বেতনভুক্ত চাকরির জন্য প্রস্তুত করা হয় বলে জানান ফেয়ারশটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টাভেলা। বলেন, এরই মধ্যে 19টি প্রতিষ্ঠান এই কফি শপ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি দিতে সম্মত হয়েছে। বিভিন্ন কফি শপ ছাড়াও এদের মধ্যে রয়েছে দ্য আইভি রেস্তোরাঁ সহ গোল্ডম্যান স্যাক্সের মতো বড় বড় কোম্পানি। নিয়োগকর্তারাও এমন মহৎ কাজের অংশ হতে পেরে আনন্দিত বলে জানান টাভেলা। আমাদের প্রশিক্ষণ প্রাপ্তরা অন্য যে কোনো কর্মীর চেয়ে ভালো। তাদের উপস্থিতি, কর্মস্পৃহা, ইতিবাচক মনোভাব সবই চমৎকার। তারা কখনো কখনো আমাদের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে কাজ করেন। তারা নিজের কাজেই মনোযোগ দেয়, কোনো কিছুতেই বিচলিত হয় না। কর্মক্ষেত্রে প্রবেশ করতে পেরে খুশি প্রশিক্ষণ প্রাপ্তরাও। নিজের সামর্থ্য ও শক্তিমত্তার পরিচয়ে গর্বিত তারা। আমি যে বেতনের চাকরি পেয়েছি তাতে আমি অত্যন্ত গর্বিত। আগে বিভিন্ন নিয়োগকর্তা আমাকে ফিরিয়ে দিয়েছে, তবে প্রশিক্ষণের পর আমি চাকরি পেয়েছি। নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারছি। কফি শপ থেকে পাওয়া অর্থ পুরোটাই প্রশিক্ষণের জন্য ব্যয় করা হয় বলে জানান টাভেলা। এছাড়াও প্রতি বছর 4.5 লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করেন তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চীনের গুয়াংঝু প্রদেশে চীনা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন চলছে। উৎসব ঘিরে পান্ডা শাবকের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ খাবারের, যা দেখতে ব্যস্ত দর্শনার্থী ও পর্যটকরা। এবছর 29 জানুয়ারি পালিত হবে চীনা নববর্ষ। সাজানো হয়েছে পান্ডা শাবকের বাসস্থান। তাদেরকে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার। আসন্ন চীনা নববর্ষ উপলক্ষে নেওয়া হয়েছে এমন উদ্যোগ, যা দেখতে ব্যস্ত দর্শনার্থী ও পর্যটকরা। মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেও রাখছেন অনেকে। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংঝু প্রদেশে দেখা মিলল এমন ভিন্নধর্মী চিত্রের। চীনা নববর্ষ উপলক্ষে আমরা বিশেষ নাস্তার আয়োজন করেছি, যেখানে ভাজা ভাতের ডাম্পলিং ও মুলার কেক রয়েছে। এই খাবারগুলোর বিশেষ উপাদান হলো গাজর ও বাঁশ, যা পান্ডার অন্যতম প্রিয় খাবার। চীনা সংস্কৃতিতে রয়েছে পান্ডার আলাদা গুরুত্ব। বহু বছর ধরে পান্ডাকে বন্ধুত্বের দূত হিসেবে ব্যবহার করে আসছে চীনারা। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেশগুলোকে পান্ডা উপহার দিয়েছে বেইজিং। এবছর 29 জানুয়ারি পালিত হবে চীনা নববর্ষ। এই বিশেষ দিনটি উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে বাসিন্দারা। চীনা নববর্ষকে লুনার নিউ ইয়ার বা স্প্রিং ফেস্টিভ্যালও বলা হয়। চীনা ঐতিহ্যবাহী রাশিফলের ক্যালেন্ডার অনুযায়ী আসন্ন নতুন বছর চীনারা সাপের বছর হিসেবে পালন করতে যাচ্ছে। এরই মধ্যে চীনের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নববর্ষ ঘিরে নানা আয়োজন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। চীনা পণ্যের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। শেয়ার বাজারে ধস। কানাডার উপর করারোপ হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। এবং গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্ফোরক তথ্য ইরানি গণমাধ্যমে। অধিকৃত পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযান অব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়।